লাল শাড়িতে প্রেয়সী পর্ব সংখ্যা ২৬। লেখনীতে ফাতেমা ফারিয়াল। রাত যত গভীর হচ্ছে নিস্তব্ধতা ততটা ভারী হয়ে নেমে আসছে শহরের বুকে। রাস্তায় ল্যাম্পপোস্টের হলুদ আভা কেমন ধোঁয়াটে আলোয় ছড়িয়ে দিচ্ছে, চারদিকে নীরব। কিন্তু সেই নীরবতা হঠাৎই চিরে ফেললো তানভীরের চিৎকার। রিদি, রিদি, কি হয়েছে তোর? এই রিদি, চোখ খোল না, চোখ খোল। রিদি, রিদি। তানভীরের হাঁক চেঁচামেচি, বাসা থেকে সবাই দৌড়ে বেরিয়ে আসে। আর এসেই এই ভয়ঙ্কর দৃশ্য দেখে চোখে পড়ে তাদের। সবাই একসাথে জমে গোল জায়গায়। রিদির রাস্তায় পড়ে ছটফট করছে, চোখ উল্টে যাচ্ছে, মুখ থেকে গঙ্গানির মতো আওয়াজ বেরোচ্ছে, আর ফেনার মতো থুথু বেরিয়ে আসছে। এক একটা নিঃশ্বাস যেন মৃত্যুর সাথে লড়াই করছে তার। ইব্রাহিম দৌড়ে সে বোনের পাশে বসলো, তার মুখে হাত রাখতে শরীরটা ঝাটকা মারলো। কাপা কাপা কণ্ঠে বলল, রিদি, রিদি, আমার দিকে তাকাও। কিছু হয়েছে নাকি তোর? শান্ত হ, শান্ত হ রিদি। ঈশানীর পা যেন থেমে গেল, বুকের ভেতরটা আছড়ে পড়লো অজানা আতঙ্কতে। ধীরে ধীরে গিয়ে বসলো রিদির মাথার কাছে। রিদির নিঃশ্বাসটা তখন ক্রমশ ক্ষীণ হয়ে গেছে, চোখের কোণে ঘন অশ্রু জমে আছে, বুক কাঁপছে অদ্ভুতভাবে। ঈশানী হাত বাড়িয়ে বোনের মাথাটায় হাত রাখলো। এই তো ঘন্টাখানেক আগেও সে বোনের মৃত্যু চেয়েছে, যদিও ইচ্ছাকৃতভাবে বলেনি, অথচ এখন তার বোন তার সামনেই মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে। ঈশানীর সামনে ছটফট করতে করতে একসময় নিস্তেজ হয়ে গেল তার বোনের দেহটা। ঈশানী ঢোক গিলতে পারছে না, মনে হচ্ছে কেউ তার গলা টিপে ধরেছে। এমন দৃশ্য এ নিয়ে তৃতীয়বার চোখের সামনে ঘটেছে। সে সবকিছু জেনে বুঝে কি করে পারলো বোনের সাথে এমন কথা বলতে। নিজের ওপরে খুব রাগ হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে হু হু করে কেঁদে উঠল ঈশানী। ইতিমধ্যে সাইরেনের আওয়াজ ভেসে এলো, লাল আলো ঝলমল করে উঠল রাস্তায়। অ্যাম্বুলেন্স চলে এসেছে। ইব্রাহিম দৃঢ় হাতে নিজের বোনকে তুলে নেয়। চারদিকে হাহাকার। ফরিদা বেগম উতলা হয়ে গেলেন, অঝরে কাঁদতে লাগলেন। মেয়ের এই করুণ অবস্থা দেখে সুমন আর রিদির মামা মিলে সবাই সামলানোর চেষ্টা করলো। রিদির মামা নিজের ছেলের দিকে তাকিয়ে ধমক দিয়ে বলল, তানভীর, কি করেছিস ওর সাথে? ওর কি দেখে এত ভয় হলো? কেন এত ভয় পেয়ে এমন করলো? তানভীরের চোখ ঝাপসা হয়ে এলো। তার চোখের সামনে এমন করুণ দৃশ্য নিতে পারল না। কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল রিদিরও, উপাধি দেওয়া শান্তশিষ্ট লেজ বিশিষ্ট তানভীরেরও। একটা ঢোক গিলে গলৎকরণ করে গলা কাঁপিয়ে বলল, আমি কিছু করিনি, আমি বুঝতে পারিনি এমন কিছু ঘটবে। তুই কিছু না করলে এমন দশা কি করে হলো? আমি সত্যি কিছু করিনি, আমরা তো শুধু একটু হাঁটতে বেরিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে ওর এমন হয়ে গেল। তানভীর সত্যিটা লুকিয়ে গেল। রিদি যে আহাদ রাজার সঙ্গে দেখা করতে এসে এই ভয়ঙ্কর পরিণতি হলো, তানভীর চেয়েও বলতে পারল না। নুরুল আমিন রাগে থরথর করে কাঁপতে লাগলেন। নিজের ছেলের দিকে তাকিয়ে আবারও ধমক দিয়ে উঠলেন, এত রাতে হাঁটতে বেরোনোর কি দরকার ছিল? এখন দেখ মেয়েটার কি দশা হয়েছে, দেখ। ওর মন খারাপ ছিল, তাই ভাবলাম। এমন সময় ইব্রাহিম ডাক দিল অ্যাম্বুলেন্সের ভেতর থেকে। তানভীর দৌড়ে গেল সেদিকে। সাইরেনের শব্দ আবার বেজে উঠল। অ্যাম্বুলেন্সটা লাল আলো ছড়িয়ে ধীরে ধীরে মিলিয়ে গেল রাতের অন্ধকারে। হাসপাতালের ১০২ নম্বর কেবিনের সামনে অস্থির সময় পার করছে রিদির পুরো পরিবার। ভিতরে রিদির মুখে অক্সিজেন আর স্যালাইন, আর বুক চিরে ধীরে ধীরে নামছে যেন কোনো নিঃশ্বাস, যেন মৃত্যুর সাথে নিঃশব্দে যুদ্ধ করে চলেছে সে। এমন সময় কেবিনের দরজা ঠেলে হাতের গ্লাভস খুলতে খুলতে বেরিয়ে আসলো আদনান। আদনান গ্লাভস খুলে পাশের টি টেবিলে রেখে দিল। একটা গভীর নিঃশ্বাস নিয়ে দেওয়ালের সাথে হেলান দিল। ওর গলার শিরাগুলো টান টান হয়ে উঠেছে, মুখে ঘাম জমছে। কিছু সময় চুপ থেকে একটা গভীর নিঃশ্বাস ফেললো সে। অবশেষে তারেক রায়হান আর ইব্রাহিমের দিকে তাকিয়ে নিচু কণ্ঠে বলল, এর আগেও কি এমন হয়েছিল? তারেক রায়হান মাথা নেড়ে দৃঢ়স্বরে বললেন, হ্যাঁ, 2 বার হয়েছে। প্রথমবার হয়েছে ওর যখন 9 বছর বয়স তখন। এরপর কিছু হয়নি, শুধু মাঝখানে অপচেতন যেত 5-10 মিনিট, আবার আধ ঘন্টা, এরপর ঠিক হয়ে যেত। শেষ 3 বছর আগে এমন হয়েছিল। আজকে নিয়ে 3য়-বার। আদনান ঠোঁট কামড়ে ধরল। তার চোখ যেন অপরাধবোধে ছায়া ঘন হয়ে উঠেছে। সে মাথা নিচু করে একবার নিজের ভেতরে খুইয়ে গেল। সে ভালো করেই জানে এটা এপিলেপসি বলে এক ধরনের রোগ। এমন তখনই হয় যখন কারো কারণে ভয় পায় বা কিংবা মস্তিষ্ক অনেক বেশি চাপ সৃষ্টি করে।
অথবা অক্সিজেনের ঘাটতি বা মানসিক ধাক্কা বা ট্রমা থেকেও এমন হতে পারে। আবার রক্তেও শর্করার স্বাভাবিকতার কারণেই এমন হতে পারে। সে চোখ তুলে ভুরু কুঁচকিয়ে ইব্রাহিমের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, প্রথম যখন হয়েছিল তখন কি অস্বাভাবিক কিছু ঘটেছিল? হ্যাঁ, ওর চোখের সামনে একটা মারামারি হয়েছিল। একজনকে রক্তাক্ত অবস্থায় দেখেছিল, আর তারপরে হঠাৎ এমন খিঁচুনি ওঠে। তখন খুব ভয় পেয়েছিলাম। ডাক্তার দেখাননি তখন? দেখিয়েছি। ডাক্তার বলল ভয় পাওয়ার কিছু নেই, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, শুধু সাবধানে থাকতে হবে। আদনান চোখ বন্ধ করলো। একটা তীব্র নিঃশ্বাস বুকের ভেতর থেকে যেন বেরিয়ে এলো। তার মনে হলো ঘাড়ের পেছনে কেউ যেন পাথর বেঁধে দিয়েছে। নিজেকে বাড্য অপরাধী মনে হচ্ছে, তাই সবকিছু জেনে শুনে এমন সিদ্ধান্ত নেওয়া মোটে উচিত হয়নি। সে ধীর কণ্ঠে বলল, আমি কিছু ওষুধ দিয়ে দিচ্ছি, চিন্তার কারণ নেই। হৃদি এখন অনেকটাই সুস্থ, সকাল পর্যন্ত সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু আদনান এই স্বস্তির অংশটুকু নিতে পারল না। তার চোখ যেন এক অব্যক্ত জ্বালা ভেতরে চলছে দাউ দাউ করে। আজকে শুধু তার জন্যই হৃদির এই অবস্থা। আহাদের সাথে বাজি আর নিজের ভালোবাসা হাসিল করার লোভে এত বড় সিদ্ধান্ত নিয়েছিল আদনান। তাদের দুই ভাই লড়াইয়ে মাঝখানে মেয়েটার ওপর প্রভাব ফেলতে পেরেছে, এটা ভাবেনি সে, যেটা একবারও চিন্তা করেনি। এতটা নির্দয় সে কবে হলো? ভাবতে ভাবতে হাসপাতাল থেকে বেরিয়ে আসে সে। তখন রাত শেষের প্রহরে চলছে। পার করা গাড়ির সাথে হেলে বিষগ্ন আকাশের দিকে তাকিয়ে আছে। চোখ জোড়া ভিজে উঠেছে অজান্তে। বুকে এক তীব্র ব্যথা অনুভব করল। সে তো এমনিতেই হৃদিকে বিয়ে করতো না, শুধু আহাদকে জব্দ করতে, আহিয়াকে চেয়ে নিতে। এত নাটক, কিন্তু এখন সবগুলো ওলট পালট হয়ে গেল। তার করা একটা কষ্ট সিদ্ধান্তের জন্য কতগুলো জীবন নষ্ট হচ্ছে, কতগুলো জীবন কষ্ট পাচ্ছে। এখন হৃদির সুস্থ হলে সে কি করে হৃদির সামনে গিয়ে দাঁড়াবে, কি করে ক্ষমা চাইবে? সব থেকে বড় কথা, হৃদির বাবাকে এখন কি জবাব দিবে? কি বলবে যে আমি আপনার মেয়েকে বিয়ে করব না? আদনান প্রচণ্ড মাথা যন্ত্রণায় কপাল চেপে ধরল। শার্টের কলার টেনে একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করলো, তবে পারল না। একটা নিঃশ্বাস বুকে সে আটকে গেল তার। সে এখন কি করবে? একদিকে নিজের এত বছরের ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা, অন্যদিকে অপরাধবোধ, সব মিলে যেন ধ্বংসের কাঠগড়ায় দাঁড়িয়ে আছে সে। আর সহ্য করতে পারছে না। পকেট থেকে একটা সিগারেট বের করে কাঁপা কাঁপা হাতে জ্বালিয়ে নিল। প্রথমে ধোঁয়াটা কুণ্ডলি ছাড়তেই মনে হলো ভেতরের যন্ত্রণা যেন আরো গভীর থেকে গভীর হয়ে উঠেছে। সেখানে অসীম অন্ধকার, একটাও তারা নেই, শুধু ফ্যাকাশে দূর আকাশের চাঁদ আলো ছড়িয়ে রেখেছে বিষগ্নতার জগৎ জুড়ে। সূর্যের তপ্তরোদ পড়েছে শহরের বুকে। আজ সকাল থেকে গোটা দেশ জুড়ে রমরমা শোরগোল পড়ে গেছে। বহু বিতর্ক, বহু ঝড়ঝাপটা পেরিয়ে অবশেষে এসেছে সেই কাঙ্ক্ষিত দিন। প্রত্যেকটি বিভাগে, প্রত্যেকটি কেন্দ্রে চলছে ভোটের ব্যবস্থা। রাস্তায় রাস্তায় পুলিশ পাহারা, মোড়ে মোড়ে ব্যারিকেড, বাতাস ধুইল যেন আজ অচেনা উত্তেজনার গন্ধ। দিনভর ভোট শেষ, এখন চলছে গণনা। প্রতিটি কেন্দ্রে ফলাফল ঘোষণা করবে স্থানীয় রিটার্নিং অফিসার। শহর নিঃশব্দ, কিন্তু সেই নিঃশব্দতার ভেতর লুকিয়ে আছে এক বিস্ফোরণ প্রতীক্ষা। হৃদিতা অধিকার আগ্রহ নিয়ে বসে আছে নিজের রুমে, জানালার গ্রিলে মাথা ঠেকিয়ে, এক হাতে গালে ভর করে অন্য হাতে ঢিলে হাঁটা ভঙ্গিতে ঝুঁকে আছে। চোখে দৃষ্টি স্থির, অথচ শূন্য। গোটা জগৎটা তার কাছে বিষাদময় লাগছে। আশেপাশে কাউকে সহ্য হচ্ছে না তার, তবুও তার বুক কাঁপছে এক অনির্বাচনীয় আশায়। কখন আহাদ রাজা বিজয়ী হওয়ার ঘোষণা হবে? রাইসা কয়েকবার এসে ডেকে গেছে, কিন্তু হৃদির চোখে যেন পলকও পড়ল না। চেতনা ফেরার পর থেকে ঈশানীর সাথে একটি কথাও বলেনি সে। সবার কথায় হু বা হাতেই তাল মিলিয়েছে। ঈশানী কোনো কথার জবাব দিল না। ঈশানী প্রতিবার ব্যর্থ হয়েছে। শেষবার তো ঈশানী কথা বলতে এলে সরাসরি মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছিল হৃদি। এখন আবার দরজায় কড়া পড়তে হৃদি বিরক্ত হয়ে খানিকটা চোখ কুচকে তাকালো দরজার দিকে। মনে মনে ভাবলো নিশ্চয়ই ঈশানী আবার দরজায় এসেছে, তাই থমেরে বসে রইল। কিন্তু আবার জোরে করাঘাত হতেই হৃদি রেগে গেল। দরজা খুলতে ঝাঁজ মেটানো গলায় খেকিয়ে উঠল, কি সমস্যা? আমি বলেছি না আমার ভালো লাগছে না। কথা সম্পূর্ণ করার আগেই থেমে গেল। দরজায় দাঁড়িয়ে আছে ইব্রাহিম।
তাকে দেখে হৃদির মুখটার অভিব্যক্তি বদলে গেল তৎক্ষণাৎ। ধীরে গিয়ে বিছানার কোনায় বসলো, দুহাত জোর করে রাখলো কোলের মধ্যে। ইব্রাহিম এক মুহূর্ত তাকিয়ে এসে বোনের পাশে বসলো এবং নীরবে কেটে গেল কয়েক সেকেন্ড। এবার ইব্রাহিম বোনের দিকে তাকিয়ে স্নেহময় কণ্ঠে বলল, আজকে উপলব্ধি করতে পারলাম আমার ছোট বোনটা সত্যি অনেক বড় হয়ে গেছে, কথা লুকাতে শিখে গেছে, আবদার করা ভুলে গেছে। হৃদি কোনো কথা বলল না, চোখের দৃষ্টি এখনো তার নিচের দিকে, চোখের কোনায় অজানা এক ঝলিক। শুধু চুপচাপ শুনতে লাগলো। তার কণ্ঠ যেন ধীরে ধীরে ভারী হয়ে এলো। একটু নীরব থেকে জিজ্ঞেস করলো আবার। সে কিছুক্ষণ নীরব থেকে আবার বলল, হৃদি, আমি জানি না তোর কি হয়েছে, কেন তোকে আবারও সেই যন্ত্রণা সহ্য করতে হয়েছে। আমি শুধু এইটুকুই বলতে চাই, তোর কিছু বলার থাকলে, চাওয়ার থাকলে নির্দ্বিধায় বল। আমি ভাইয়া সবটুকু দিয়ে চেষ্টা করব তোর ইচ্ছা পূরণ করার, ঠিক আগের মতো। হৃদয়ের শরীরে হালকা কম্পিত হলো, এক চিলতে দ্বিধা নিয়ে উষ্ঠজোড়া চেপে রাখলো, যেন ভেতরের কান্না আটকে রাখার ইচ্ছা। মনে মনে বিড়বিড় করলো, আমি কি চাই, কি আবদার করব, আবদার করে কাকে চাইবো? যাকে চাইবো সে তো আমায় ফেলে চলে গেছে, সে তো আমায় চায় না। ইব্রাহিম বুঝতে পারে বোনের ভেতরে টানাপোড়েন। সে ধীরে হৃদির কাঁধে হাত রাখলো, মৃদু কণ্ঠে জানতে চাইলো, কি হলো, শরীর খারাপ লাগছে? হৃদি হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে মাথা নাড়ে, না কিছু না, আমি ঠিক আছি ভাইয়া, আমাকে নিয়ে শুধু শুধু চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, তুই রেস্ট নে, কিছু লাগলে বলিস। চোখের ইশারা করতে ইব্রাহিম রুম থেকে বেরিয়ে গেল। হৃদির বুকের ভেতর আবারও সেই অস্বস্তিকর ব্যথা জেগে ওঠে। হৃদি বিছানা থেকে নেমে মেঝেতে বসে পড়ল, চিবুক ঠেকায় বোর্ডের কর্নারের সাথে। সামনে থাকা ফোনটা হাতে নিয়ে আহাদের একটা ছবি বের করে স্থির নয়নে তাকিয়ে রইল। এই মানুষটার জন্য এত এত ভালোবাসা তার বুকে কেন জন্ম নিল, কবে বাসা বাঁধলো? এই প্রশ্নের উত্তর সে নিজেও জানতে পারল না। ধীরে ধীরে আঙুল বাড়িয়ে দিল স্কিনের দিকে। আহাদের মুখের ওপর আঙুল রেখে স্পর্শ করে হালকা করে। স্কিনের ঠান্ডা আলোয় আঙ্গুলের ডগা কেঁপে ওঠে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিড়বিড় করল, আপনি যদি আমার না হন তাহলে সুখের অসুখ হোক আপনার নিত্য সঙ্গী। জ্বলতে জ্বলতে বুঝুন ভালোবাসা কাকে বলে। না পরাগণে পুরুক আপনার নিঃশ্বাস, যেভাবে আমি পড়েছি আপনার নিষ্পৃহ নির্বাস। এ কথাগুলো বলতে গিয়ে ঠোঁট কাঁপল হৃদির, চোখ থেকে শীতল অশ্রু গড়িয়ে পড়ে। জানালার পর্দা ফাঁক দিয়ে বিকালের এক ফালি কমলা রোদ এসে পড়ল তার মুখে। হাত বাড়িয়ে সেই আলোটা ছুঁতে চাইল সে, কিন্তু স্পর্শ করতে পারল না। হঠাৎ ফোনের টুং শব্দে বিচলিত হলো সে। স্ক্রিনে তাকাতে অনামিকার মেসেজ, তোর আহাদ রাজা জিতে গেছে রে হৃদি। এক নিমিষেই যেন নিঃশ্বাস বন্ধ হয়ে এলো তার। মুহূর্তে আবার অবচেতনভাবে তার শুকনো ঠোঁটের কোণে একটা হাসি ফুটলো। বিড়বিড় করে বলল, হা হা, আমার আহাদ রাজা, কি কথা। রাত 11টা পেরিয়ে গেছে। নির্বাচন কমিশনার সামনে তখন উৎসবের আমেজ। কিছু সময় পূর্বে দেশের সার্বিক ফলাফল ঘোষণা করা হয় প্রথম কার্যালয়ে। সে খবর শুনে আহাদ রাজা তার দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে নিজের দলীয় কার্যালয় থেকে বেরিয়ে আসে। তার সাদা পাঞ্জাবি ঘামে ভিজে শরীরে লেপ্টে আছে, চোখে নিদ্রাহীন ক্লান্তি, কিন্তু মুখে এক বিজয়ের হাসি। তাদের দেখে গেটের বাইরে দাঁড়িয়ে থাকা শত শত মানুষ এক মুহূর্তে ফেটে পড়ে উল্লাসে। ঢোল বাজিয়ে স্লোগান দিচ্ছে। আহাদের ছোকরা ছেলে পেলে কয়েকজন মিলে তাকে ওপরে তুলে নেয়। এরপর রাস্তায় নেমে পড়ে বিজয় মিছিল নিয়ে। আকাশে আতশবাজি ঝলকানি আর হুই হুল্লাসে পুরো শহর কাঁপছে। কত শত যুদ্ধ অতিক্রম করে তাদের দলটা আজ বিজয় ছিনিয়ে নিয়েছে। আহাদ সেই ভিড়ের মাঝে থেমে যায় এক মুহূর্তের জন্য, চোখ তুলে তাকায় আকাশের দিকে। মনে পড়ে যায় তার দাদুর সেই বলা কথাগুলো, ক্ষমতা আসে যায় কিন্তু মানুষের বিশ্বাস ফিরে পেতে বছর লাগে। তাই ক্ষমতা হারালেও যেন মানুষের বিশ্বাস কখনো না হারায়। রাজনীতি করতে গেলে জনগণের বিশ্বাস জুনিয়ে নিতে হয় দাদু ভাই। আহাদ মৃদুস্বরে আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে, আমি তোমার কথা রাখতে পেরেছি দাদু। তোমার আহাদ রাজা দল বিজয়ী হয়েছে। সে শুধু ক্ষমতায় নয়, মানুষের বিশ্বাসেও জয় করে নিয়েছে। কিন্তু সেই বাক্য শেষ হওয়ার আগে বুকের ভেতরে এক অদ্ভুত হাহাকার জেগে ওঠে। চারপাশে বিজয়ের উল্লাস, কিন্তু তার ভেতরে যেন নিঃশব্দ এক অন্ধকার ছড়িয়ে গেছে। সে রাজনীতিতে জিততে পারলেও তার প্রেয়সী এখনো জিততে পারেনি। তার এই চরম সত্যি তাকে ভেতর থেকে ধীরে ধীরে নিঃশেষ করে দিচ্ছে।
হৃদির এই নির্লিপ্ত দৃষ্টি, অভিমান মেশানো নীরবতা, কোমল মুখ, মনে পড়তে তার বুকটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। দলীয় কার্যালয়ের উচ্ছ্বাস পেছনে ফেলে রেখে ছুটে বেরিয়ে গেল সেই ভিড় থেকে। সময় তখন আনুমানিক 1:30 কি 1:40। তার গাড়ি থেমে গেছে হৃদিদের বাসার সামনে। ঢাকা শহর তখনও শোরগোল চলছে, তবে হৃদিদের বাসার গলি সবসময়ের মতোই নীরব। আহাদ রাজার থেকে নেমে সারাদিনের সব ক্লান্তি এলিয়ে দেয় গাড়ির বোনাটে। চোখ জোড়া বিদ্ধ হয় 6 তলা হৃদির বারান্দার দিকে। একটা অস্বস্তিকর নিঃশ্বাস ফেলে হাত দুটো বুকে ভাঁজ করে রাখে। ঠোঁটের কোণে মৃদু কম্পন। সে একরাশ আশা নিয়ে অপেক্ষা করছে। এই বুঝি তার প্রেয়সী এসে তাকে অভিনন্দন জানাবে, কিন্তু না। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও হৃদি আসলো না। আহাদের মুখে এবার বিরক্ত ছায়া নেমে আসে ধীরে ধীরে। সে আরো কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করে। সবশেষে ধৈর্য হারিয়ে পকেট থেকে একটি সিগারেট বের করে আগুন জ্বালায়। ধোয়া কুণ্ডলি হারিয়ে যায় তার মুখ দিয়েই। প্রতিটা টান যেন বুকের ভেতরের ক্ষতটাকে আরো উদাস করে দিচ্ছে। শেষ টানটা টেনে সিগারেটটা ছুঁড়ে ফেলে দেয় রাস্তায়। অতঃপর নিজেকে সামলাতে না পেরে গাড়িতে উঠে বসে আর একবার তাকায় 6 তলার দিকে। একটা ভারী নিঃশ্বাস ফেলে গাড়ি ঘুরিয়ে সেইখান থেকে সেই মুহূর্তেই উদয় হয়ে যায় আহাদ রাজা। ভোরের আলো তখন পুরোপুরি ছড়িয়ে পড়েছে মীর হাউসের হল রুমে। নরম সোনালি আলো ঢুকেছে জানলার পর্দার ফাঁক দিয়ে। হালিমা বেগম সকালে উঠে তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়ে আসতেই তার পা থেমে যায়। হলরুমের দৃশ্য দেখে তার চোখ কপালে উঠে যায়। হলঘরের অবস্থা একেবারে যুদ্ধক্ষেত্রের মতো। সোফায় কর্নিশ ছড়িয়ে ছিটিয়ে আছে, সেন্টার টেবিলে বই আর কাগজপত্র ছড়ানো। আর সব থেকে বিস্ময়কর কথা হচ্ছে, সোফার ওপর উবুধ হয়ে পড়ে আছে আহাদ রাজা। তার চুল এলোমেলো, মুখে ক্লান্তির ছাপ। এক হাত নিচে ঝুলে আছে মেঝেতে। হাতের কাছে একটা অ্যালকোহলের শেষ হওয়া বোতল। হালিমা বেগম বুকটা যেন হঠাৎই কেঁপে উঠল। আহাদের এই অবস্থা তার জন্য নতুন নয়, তবে আজকে একটু বেশি ছন্নছাড়া লাগছে ছেলেটিকে। হালিমা বেগম দ্রুত দৌড়ে আসে তার কাছে, কাঁধ ঝাঁকিয়ে ডাকে, আহাদ, আহাদ, আহাদ বাবা ওঠ। কোনো সাড়া নেই। হালিমা বেগম এবার কিছুটা জোরে ডাকলেন। আহাদ এবার একটু নড়ে চড়ে উঠল। চোখ আধারো, মাথা ভারী, হালকা উঁচু করে ঘুম আর নেশা ভরা কণ্ঠ। একটু অস্পষ্ট শব্দ করে আবারও ভারী নিঃশ্বাস ফেলল সে। হালিমা এবার একটু কড়া গলায় বললেন, এ কি হাল করেছিস নিজের? আব্বা দেখলে রেগে যাবে। ওঠ না, অনেক বেলা হয়েছে। কিন্তু কোনো কথা নড়চড় নেই। এমন সময় আশফাক মিরও পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে বেরিয়ে আসে। আহাদের এমন অবস্থা দেখে তার মুখের রং পাল্টে গেল। সামনে আর অ্যালকোহলের বোতলটা পা দিয়ে সরাতেই গড়গড় করে সেটি গড়িয়ে দূরে সরে গেল। আহাদের দিকে ঝুঁকে বিদ্রুপ মাখা গলায় ডাকে, এই যে ভবিষ্যৎ মন্ত্রী মশাই, পড়ে পড়ে ঘুমাবেন নাকি দেশ আর দেশে জনগণকে নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন? তার কণ্ঠের প্রতিটা শব্দে ছিল তীব্র ব্যঙ্গ। আহাদ এবার মাথা কাত করে তার চোখ খুলে তাকালো চাচার দিকে। চোখে লালচে রেখা, মুখের বিরক্তির ছায়া। কিন্তু চাচার কথায় প্রতিবাদ করার ইচ্ছা বা শক্তি কোনোটাই নেই তার। আশফাক মির তখন কানের কাছে এসে ফিসফিস করল, এমন একটা দিনেও তুই নেশা করে দেবদাস হয়ে বসে আছিস। হৃদির বিয়ে হয়ে গেলে কি ঘুম ভাঙবে তোর? আহাদ এবার তড়াক করে উঠে বসল। মাথাটা এখনো ভারী, চোখে মুখে তীব্র ক্লান্তির ছাপ। মাথা ঝাঁকিয়ে নিয়ে চারপাশে চোখ বুলায় নিজের অবস্থা বোঝার চেষ্টা করলো। তখনই মনে পড়লো গতকাল রাতের ঘটনা। হৃদির সাথে দেখা না হয় রাগ আর অদ্ভুত হাহাকার নিয়ে সেখান থেকে সোজা চলে যায় হাতির ঝিলে। গাড়ির বনেটের ওপর শুয়েছিল, হাতে অ্যালকোহলের বোতল। চোখ তুলে তাকিয়ে নীরব বেগে আকাশের দিকে। শহরের আলো আধারির ভেতরে নিজের নিয়ন্ত্রণ ছিল নীরবেই। তখন পকেটের ফোনটা হালকা কেঁপে ওঠে। হাতের দুই ভুরু বিরক্তিতে ভাঁজ করলো। সব অ্যালকোহল থেকে সরে এসে শান্তই নেয় সে। রাগে চোখ চেপে ফোন রিসিভ করলো। ওপাশ থেকে ভেসে এলো শাহিনের কণ্ঠস্বর, ভাই কোথায় আপনি? কতবার ফোন দিছি। আহাদ দাঁত কিরমির করে উঠল, জাহান্নামে চৌরাস্তায়, এখানে নেটওয়ার্ক নাই, ফোন ডাক। ভাই ভাই একটা নিউজ। প্রায় 2টার সময় কুকুরামি উঠছে তোর। তার গলায় ঝাঁজ, রাগে কাঁপছে তার শরীর। শাহিন কয়েক সেকেন্ড চুপ থাকে। আহাদ রাজা গর্জে ওঠে, যা বলার দ্রুত বল, কুইক। আসলে মিস রিধিতা। আহাদ ঝট করেই উঠে বসলো, চোখে আতঙ্ক, কণ্ঠে ছেপে উঠল, কি হয়েছে রিদির? ওই পাশ থেকে শাহিনের কোনো সাড়া নেই। আহাদ এবার ধমকে দিয়ে উঠল, শাহিন, আমি কিছু জিজ্ঞেস করেছি, কি হয়েছে রিদির?
শাহিন এবার ধীরে জবাব দিল, অ্যাপিলে পসি অ্যাটাক হয়েছিল ভাই। আহাদের শরীরটা যেন জমে গেল, শব্দগুলো যেন সরাসরি বুকের ভেতর ধাক্কা দিল, নিঃশ্বাস আটকে গেল। শাহিন আবারও বলল, কাল রাতে হাসপাতালে নিয়ে গিয়েছিল, এখন নাকি ঠিক আছে, সকালে বাসায় নিয়ে গেছে। আপনি চিন্তা করেন না ভাই, আমি খবর রাখতেছি। ভাই ভাই ফোনের ওই পাশে শাহিনের ডাক শোনা যাচ্ছে, কিন্তু আহাদ ততক্ষণে কল কেটে দিয়েছে। তার বুকের ভেতর এক অদৃশ্য বিস্ফোরণ ঘটে গেছে, চোখের সামনে ভাসছে হৃদিতার মলিন মুখ। হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে গাড়ি জানালায় আঘাত করে। চূর্ণ বিচূর্ণ হলে জানালার কাজ, হাতে পুরনো ক্ষত থেকে আবারও রক্ত গড়িয়ে পড়ে, কিন্তু সে যন্ত্রণার কোনো প্রতিক্রিয়া নেই আহাদের মুখে, শুধু একটা নিঃশব্দ হাহাকার বুক চিরে বেরিয়ে আসে যেন, যেটা শব্দের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর ও ভারী। বোতল হাতে নিয়ে আবারও চুমুক দেয় একের পর এক, যেন প্রতিটা চুমুকের সঙ্গে নিজের অস্তিত্ব মিশে ফেলেছে। বাসায় ফিরেও নিজেকে থামাতে পারেনি, সবকিছু যেন এলোমেলো লাগছে তার প্রভাবে এখন তার মাথাটাও ঝিমঝিম করছে। এমন সময় নিঃশব্দে সিঁড়ি বেয়ে নেমে আসে আদনানকে দেখে আহাদের রক্ত যেন মাথা চাড়া দিয়ে ওঠে। কোন অগ্রিম বার্তা ছাড়াই ঝড়ের মতো উঠে আদনানের কলা চেটে ধরে। কেউ কিছু বুঝে ওঠা রাখে একের পর এক কিলঘুষি বসিয়ে দেয়। তার মুখে যেন আগুন ঝরছে, চোখে হিংস্র উন্মাদনা। তার বিস্ময়ে বাড়ির সবাই দৌড়ে আসে। আহাদ আবারও একটি ঘুষি মেরে সিংহের মতো গর্জে ওঠে। তো সাহস হলো কি করে? হ্যাঁ, সাহস হলো কি করে আহাদ রাজার থেকে তার প্রেয়সীকে ছিনিয়ে নেওয়ার? এই বলে আরো একটি ঘুষি বসিয়ে দেয়। আদনান টাল খেয়ে মেঝেতে পড়তে পড়তে নিজেকে সামলায়, প্রচন্ড রাগে বুক ওঠানামা করছে তার। আবার আদনানের কলা টেনে ধরলো, দাঁতের দাঁত চেপে গর্জে উঠল, তোর জন্য, শুধু তোর জন্য আজকে আমার হৃদির এই অবস্থা। মেরে তোর চেহারা নকশা পাল্টে দিব আমি। আফরোজা শেখ এগিয়ে এসে ছাড়ানোর চেষ্টা করলো, তবে ব্যর্থ হলো। একরকম ধমক দিয়ে উঠলেন, আহাদ ছাড়ো, ওকে, কি করছো? হ্যাঁ ছাড়ো বলছি। আহাদ জ্বলন্ত চোখে তাকায় মায়ের দিকে, কপালের শিরাগুলো যেন নীলাবর্ণ ধারণ করেছে, চোয়াল শক্ত, দাঁত কিরমির করছে, কিন্তু আদনানকে ছাড়লো না। এমন সময় বাহির থেকে দৌড়ে আসে আমজাদ মেয়ের আর আশফাক মেয়ের। আদনান এক ঝটকা মেরে নিজেকে ছিনিয়ে নেয়, শার্ট ঠিক করতে করতে বলল, আমি জানতাম না হৃদি এমন কিছু হতে পারে, জানলে আমি কখনোই রাজি হতাম না। তোর কি মনে হয় আমি তোকে বিয়ে করতে দিতাম? আদনান ঠোঁট কামড়ে হালকা হাসলো, আমি এমনি তো এই বিয়ে করতাম না, হৃদিকে বিয়ে করার কোনো ইচ্ছা আমার ছিল না, আমাকে এসব করতে তুই বাধ্য করেছিলি। আহাদ আবারও তেড়ে যায় তার দিকে, তবে মাঝখানে বাদ সাজে আশফাক মেয়ের। এতে আহাদ চাচার ওপর ফুঁসে ওঠে, চাচু সরে যাও সামনে থেকে, আমি ওকে মেরে চালের ডামে ঢুকিয়ে রাখবো বলে দিলাম। চুপ থাক, আসছে চালের ডামে ঢুকায় রাখতে। আশফাক মির হালকা ধমকে সুরেই বললেন কথাটা, কিন্তু এতে আহাদের কোনো হেলদোল নেই। সে সজোরে একটা লাথি মারলো ডান পাশের সোফায়। সোফাটা হালকা কাত হয়ে পড়ে গেল। হালিমা বেগম আর আহিয়া ভয় পেয়ে একটু পেছনে সরে গেল। আফরোজা শেখ এবার গর্জে উঠলেন, তুমি কি পাগল হয়ে গেছো? এভাবে হিংস্র পশুর মতো আচরণ কেন করছো? আমজাদ মির ঠোঁট বাঁকিয়ে হেসে উঠল, হাই, নিজের ছেলের না হওয়া বউকে ভাসুরের ছেলের সাথে দিয়ে দিতে চাও, আর ভাবছো তোমার ছেলে ভেজা বেড়াল হয়ে সেটা দেখবে? স্বামীর এই কথায় বিচলিত হলেন না তিনি, বরং একটু সোজা হয়ে বসলেন, মুখে কঠোরতা এনে বললেন, তাহলে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক। বরং তার এই কথায় সবাই চমকে তাকায় তার দিকে। আমজাদ মির ভুরু কুঁচকে জিজ্ঞেস করলেন, মানে তুমি জানতে? হালকা হাসলো আফরোজা শেখ, এমনিতেই আমার নামের শেষে লয়ার যুক্ত হয়নি, অ্যাডভোকেট নামটা এমনি পাইনি আমি, সন্দেহ আমার সেই দিনই হয়েছিল, আজ নিশ্চিত হলাম। মায়ের কথা শুনে আহাদের রাগ চরম পর্যায়ে এবার পৌঁছে গেল। হাতের কাছে থাকা ফুলদানি ছুঁড়ে মারে আদনানের দিকে। আদনান নিচু হয়ে সেটি পড়ে যায় পাশে। আত্মরক্ষা করতেই ফুলদানি ভেঙে চুরমার হলো দেওয়ালে। সবাই বুঝতে পারলো মায়ের রাগ আদনানের উপর ঝাড়ছে, কিন্তু আদনান কোনো প্রতিক্রিয়া দেখালো না, কারণ সে জানতই এমন কিছুই ঘটবে। তাছাড়া তার বলার ভাষা নেই। আহাত তো ঠিকই করেছে, সব তার জন্যই হয়েছে। আমজাদ মির এবার দৃঢ়কণ্ঠে বললেন, এবার যখন নিশ্চিত হয়েছ তখন এই বিয়ের গুটি ঘুরিয়ে দাও আফরোজা, তা না হলে আবার আমার বিয়ের গুটি ঘুরে যাবে। মানে? ভুরুকুচকে চাইল আফরোজা শেখ। আমজাদ মির ছেলের দিকে তাকালেন, দুই গলা খাকারি দিয়ে বললেন, কিছু না, তুমি হৃদিতার বাবাকে ফোন করে বলে দাও এই বিয়ে হবে না। বিয়ে হবে, আজই হবে।
আহাদ কর্কশ কণ্ঠে বজ্রপাতের মতোই চমকে যায়। আহাদ দুদিকে ঘাড়টা ঘুরিয়ে আড়মোড়া ভাঙার চেষ্টা করে, অতঃপর ধীরে সোফার দিকে গিয়ে বসলো, পা তুলে 2 হাত ছাড়িয়ে। আশফাক মেয়ের কাছে এসে জিজ্ঞেস করলো, বিয়ে হবে মানে? তুই চাইছিসটা কি বলতো? আহাদ এক ঝলক সবার দিকে তাকায়, চোখে এক অদ্ভুত দীপ্তি। একটা রহস্যের হাসি দিয়ে বলল, বউ চাই চাচ্চু, বউ। কিন্তু আমার না হওয়া বউয়ের একমাত্র বাপটা আমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। সে কিছুতেই আমার আর রিদির বিয়ে মেনে নিবে না। আহিয়া বিস্ময় হয়ে ভাইয়ের পাশে বসলো, উৎকণ্ঠার কণ্ঠে জানতে চাইল, তুমি কি করে বুঝলে ভাইয়া? আহাদ এবার বাঁকা হাসি দিয়ে বলল, সেদিনই বুঝে গেছি, যখন শ্বশুরমশাই আমাকে তার মেয়ের কাছ থেকে দূরে সরতে বলেছিল। তার চোখে আমার প্রতি একরাশ বিরক্তি দেখেছি। আশফাক মেয়ের এবার কাছে এসে বলল, তাহলে এবার কি করবি? বেশি কিছু না, জাস্ট ছোট একটা ডেমো দেখাবো শ্বশুর মশাইকে, বলে বাঁকা হাসি দিল আহাদ। অতঃপর উঠে আবার হাত পা ছুড়ে একরকম নাচতে নাচতে উপরের উঠে চলে গেল। মুখে একটা গুনগুনি শোনা গেল। পেছনে হতভম্ব মুখে তার চলে যাওয়ার ভঙ্গিমার দিকে তাকিয়ে রইল সকলে।